আমার নাম মিতা। আমি যে কাপড়ে কিনে আনতাম সেই কাপড়টা আমার স্বামী কেটে দিত, আর তারপরে আমাকে রিকোয়েস্ট করতো যে এই কাপড় পরে তুমি আমার মায়ের সাথে যাও আর কিছু সময় পর ফিরে এসো। আমি জানতেও পারতাম না যে আমার শাশুড়ি আমাকে কোথায় নিয়ে যাবে। একদিন আমি আমার স্বামীর কথা খুব সহজেই মেনে নিলাম আর শাশুড়ির সাথে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। কিন্তু যখনই আমার শাশুড়ি আমাকে তার সাথে নিয়ে যেত, তখনই তিনি আমার চোখে কাপড়ের পট্টি বেঁধে দিতেন। তিনি আমাকে খুব কঠোরভাবে নিষেধ করে দিতেন যে তুমি ভুল করেও নিজের চোখের বাঁধন খুলবে না। যদি তুমি এরকম করো তাহলে ছেলেকে বলে তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিব। আমি আমার স্বামীকে খুব ভালোবাসতাম, সেই কারণে শাশুড়ি আর স্বামীর সমস্ত কথা মেনে নিতাম। এখন তো প্রতিদিন আমার শাশুড়ি আমার চোখে কাপড় বেঁধে আমাকে তার সাথে যে জায়গায় নিয়ে যেতেন, সেখানে খুব বেশি চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনতে পেতাম। একদিন আমি আমার স্বামীর নজর এড়িয়ে চোখে বাঁধা পট্টিতে ছোট ছোট ছিদ্র করে নিলাম। তারপরে সেই পট্টি বেঁধে আমি আমার শাশুড়ির সাথে গেলাম। যখন আমি সে জায়গাতে পৌঁছালাম, তখন এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি হারিয়ে গেল যে আমার শাশুড়ি তো আমাকে। বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্লিজ আমার একটা অনুরোধ, আমার গল্পটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে শুরু করবেন আমার গল্পটি শোনার। অনেকে আছেন আমার গল্প শুনেন কিন্তু আমাকে একটা লাইকও দেন না। প্লিজ, আমি আপনাদের জন্য কষ্ট করে ভিডিও আপলোড করি, আমি তো একটা লাইক, কমেন্ট এবং শেয়ার পেতেই পারি, তাই নয় কি? আমার বিয়ে রিপনের সাথে 2 মাস আগে হয়েছে। আমাদের দুজনের জীবন খুব সুন্দরভাবে কাটছে। রিপনের সাথে আমার বিয়ে আমার ইচ্ছে অনুযায়ী হয়েছিল। যদিও রিপন আমাকে বিয়ে করতে চাইতো না, ও কেন আমাকে বিয়ে করতে চাইতো না এটা আজ অবধি আমি বুঝতে পারিনি। রিপন আমার ক্লাসমেট, আমরা দুজন একে অপরকে খুব পছন্দ করতাম, তাই এটা স্বাভাবিক যে পছন্দ করা লোক বিয়েও করতে চাইবে। কিন্তু রিপন আমাকে বলতো যে আমি তোমাকে পছন্দ করি আর তোমাকে আমার ভালো বন্ধু মনে করি, কিন্তু তোমাকে আমি বিয়ে করতে পারবো না। আমি বুঝতে পারতাম না যে ও কেন এই রকমের কথা বলতো। আমি রিপনকে খুব ভালোবাসতাম, আমার হৃদয় ওকে নিয়ে অনেক ফিলিংস ছিল। একদিন আমি কলেজ থেকে বাড়িতে ফিরে এসে দেখি আমাকে দেখার জন্য ছেলের বাড়ির লোক এসেছে, কিন্তু আমি এই ছেলেকে বিয়ে করতে চাই না। আমি শুধু রিপনকে বিয়ে করে ওর সাথে আমার জীবন কাটাতে চাই। আমিও লোকেদের যাওয়ার সাথে সাথে রিপনকে ফোন করে সব কিছু বললাম। আমার কথা শুনে রিপন বলল, এতে টেনশন করার মতো কি আছে? তুমি তোমার বাবা মায়ের কথা মতো বিয়ে করে নাও, তারা তোমার ভালোই চাইবে। আমি রিপনকে বললাম, আমার ভালো মন্দ সব তোমাকে নিয়ে, তুমি আমাকে বিয়ে করবে কিনা বলো, যদি না করো তাহলে আমি সুইসাইড করব। রিপন আমার এই কথাতে ভয় পেয়ে গেল আর বলল, তুমি এরকম কিছু করো না, আমি আজকেই বাড়িতে গিয়ে মায়ের সাথে এই ব্যাপারে কথা বলছি। আমি রিপনকে বললাম, তোমার কাছে শুধু এই রাতটার সময় আছে, কেননা আমার বাবা মাকে ছেলের বাড়িতে জবাব দিতে হবে, আর তারা জবাব শুধু তখনই দিতে পারবে যখন আমি তাদেরকে জবাব দিতে পারবো। এই কারণে তুমি আমাকে তাড়াতাড়ি জবাব দাও যে তুমি আমাকে বিয়ে করবে কিনা। আর ভেবে নিও, আমি জবাব শুধু হাতে চাই। যদি তুমি না করে দাও তাহলে আমার মৃত্যুর জন্য দায়ী তুমি হবে। আমার কথা শুনে রিপন ঘাবড়ে গেল, আরও বলল, তুমি চিন্তা করো না, আমি রাত্রের মধ্যেই তোমাকে ফোন করব। এখন আমি অপেক্ষা রইলাম যে কখন রিপনের ফোন আসবে আর আমি ওর উত্তর পাব। আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম যে রিপনের জবাব যেন হ্যাঁ হয়। রিপনের কলের অপেক্ষা করতে করতে রাত 12টা বেজে গেল, কিন্তু এখন ওর কল আসেনি। অপেক্ষা করে ক্লান্ত হয়ে রাত্রি 1টার সময় আমি নিজেই ওকে কল করলাম। আমি ওকে জিজ্ঞাসা করলাম, কোনো খবর কেন দিচ্ছ না? তখন সে আমাকে বলল, তোমার মা আমাদের দুজনের বিয়েতে রাজি হচ্ছে না। আমার মধ্যে কি এমন প্রবলেম আছে বলতে পারো? রিপন বলল, ব্যাস, এমনিই মানছে না। আমার মধ্যে ভালোবাসার আবেগ ছিল, তাই আমি ওকে বললাম, এখন তুমি দেখো আমি কি করি। এ বলে রাগে রিপনের কল কেটে দিলাম। আমি রিপনের জন্য নিজের হাতের নার্ভ কেটে নিয়েছিলাম। পরের দিন যখন আমার হুঁশ এলো তখন আমি হাসপাতালে। রিপন কখন আর কীভাবে আমার ব্যাপারে জানতে পেরেছিল আমি কিছু জানি না। যখন আমার হুঁশ এলো তখন আমার সামনে রিপন আর ওর মা দাঁড়িয়েছিল। আমার বাড়ির লোকেরা আমাকে বলল যে একবার অন্তত আমাদেরকে সব কিছু বলতে পারতি।
এরপরে রিপনের মা আমাদের বাড়িতে সম্বন্ধ নিয়ে এলো আর আমি আমার প্ল্যানে সফল হয়ে গেলাম। খুশি খুশি দুই পরিবার মিলে আমার আর রিপনের বিয়ে দিয়ে কোনো রকমভাবে খুশি করে দিল আমাদের দুজনকে। রিপনের সাথে আমার বিয়ের 1 মাস পরে বাড়ির পরিবেশ পাল্টাতে শুরু করে। আমার শ্বশুরবাড়িতে আমার শাশুড়ি আর 2 ননদ ছিল। আমার বাবা মা গরিব আর রিপনদের অবস্থাও একই রকম। ওর স্যালারি খুবই সাধারণ ছিল। আমাদের দুজনের বিয়ের জন্য রিপন কেন না করেছিল এই ব্যাপারে আমি কখনো জানতে পারিনি। আর না তো আমি দ্বিতীয়বার এই ব্যাপারে রিপনকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছি। আমার বড় ননদ খুব ভালো ছিল। ও আমাকে খুব ভালোবাসতো আর আমার খুব সম্মান করতো। ওর সাথে আমার খুব ভালো বন্ধুত্ব হয়ে গেছিল। একদিন আমার স্বামী আমাকে শপিং করার জন্য কিছু টাকা দিয়ে বলল যে তুমি আমার বোনেদের সাথে চলে যাও। আমি নিজের ননদকে নিয়ে মার্কেটে শপিং করার জন্য চলে গেলাম। আমার স্বামী আমাকে 2টো শাড়ি কেনার জন্য টাকা দিয়েছিল। আমি 2টো কাপড়ে কিনেছি। আমি আমার ননদকে খুশি করার জন্য চুড়ি কিনে দিয়েছি। ও চুড়ি পেয়ে খুব খুশি হয়ে গেছিল। আমার কাছে এত টাকা ছিল না যে আমি আমার ননদকে কোনো ড্রেস কিনে দিতে পারি। আমার স্বামী শিক্ষিত ছিল আর খুব স্মার্ট। ওর এই স্মার্টনেস দেখে আমি ফিদা হয়েছিলাম। আমি চাইতাম যে আমি রিপনকে এতটা ভালোবাসবো যে ওর আমাকে ছাড়া থাকার অভ্যাস থাকবেই না। শপিং করে বাড়িতে এসে খুশি খুশি মনে আমি আমার কাপড় নিজের স্বামীকে দেখালাম। ওর ও কাপড় দেখে খুব পছন্দ হয়। নিজের স্বামীকে দেখে আমার এরকম মনে হলো যেন আমার সমস্ত কষ্ট সার্থক হয়েছে। রিপন ঘরে এলো, আমিও ওর পিছন পিছন ঘরে চলে এলাম। এরপর আমি ওই কাপড়ের মধ্য থেকে একটা কাপড় বের করে পরে রিপনকে দেখালাম। রিপন আমাকে দেখে বলল, তোমাকে এই কাপড়ে খুব সুন্দর লাগছে। আমার স্বামী অবশ্যই গরিব, কিন্তু সে আমার সমস্ত স্বপ্নকে পূরণ করত। এরপরে আমি নিজের নতুন কাপড় খুলে পুরানো কাপড় পরে শুয়ে পড়লাম। পরের দিন যখন আমি আমার নতুন কাপড় পরার জন্য বের করলাম, তখন এটা দেখে আমার পায়ের নিচ থেকে মাটি বেরিয়ে গেল যে আমি কালকে যে নতুন কাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো কেচি দিয়ে কাটা। কাপড়ের বিভিন্ন জায়গায় কাটা চিহ্ন ছিল। এই কাপড়গুলো দেখে আমি হতবাক হয়ে গেলাম। তারপরে আমি আমার অন্য কাপড় দেখলাম, সেগুলোও কাটা। আমি আমার স্বামীকে বললাম, যদি তোমার আমার কাপড় পছন্দ নাই হয়ে থাকে তাহলে তুমি আমাকে বলতে, আমি কাপড় চেঞ্জ করে আনতাম। তোমার কাপড়ের এই অবস্থা করার কী দরকার ছিল? আমি তো এটাই ভাবছিলাম যে রিপনের আমার কাপড় পছন্দ হয়নি, তাই ও কাপড়ের সাথে এরকম করেছে। আলমারিতে আমার অন্য কাপড়ও ছিল, সেগুলো সবই কোথাও না কোথাও থেকে কাটা ছিল। এখন আমার কাছে পরার মতো শুধু এই কাপড়টাই আছে যেটা আমি পরে আছি। সমস্ত কাপড় কোথাও না কোথাও থেকে কাটা ছিল। রিপনের এই সমস্ত কাজ আমার একদমই ভালো লাগেনি। আমি নিজের মাথায় হাত দিয়ে বসে পড়লাম আর কাঁদতে লাগলাম যে এখন আমি কি পরবো? আমার কাছে তো পরার মতো কোনো কাপড়ই নেই। আমার স্বামী চুপচাপ দাঁড়িয়ে রইল, ও কিছুই বলল না। আমি তাড়াতাড়ি আমার শাশুড়ি ঘরে গিয়ে তাকে আমার কাপড় দেখালাম। আমার শাশুড়ি বললেন, তোমার কাপড়ের এই অবস্থা আমি করেছি। আমি শাশুড়ির কথা শুনে চমকে উঠলাম। তিনি বললেন, রাতের বেলায় কাপড় পরে রেডি হয়ে থেকো, আমাদেরকে এক জায়গায় যেতে হবে। এই কথাটা আমার মাথায় ঢুকছিল না। আমি বললাম, এই কাপড় পরে কোথায় যাব? এই কাপড় তো পরার মতো অবস্থাতে নেই। আর আপনি আমার কাপড়ের এই অবস্থা কেন করেছেন? আমার শাশুড়ি বললেন, আমি এখন কিছুটা ব্যস্ত, এই ব্যাপারে তোমার সাথে পরে কথা বলবো। আমি কান্না করতে করতে শাশুড়ি ঘর থেকে বেরিয়ে যখন নিজের ঘরে এলাম, তখন আমার স্বামী ঘরের মধ্যে ছিল না। এই বাড়িতে কি হচ্ছে আমার মাথায় কিছুই ঢুকছিল না। আমি সারাদিন নিজের কাপড়ের জন্য দুঃখে ছিলাম, কান্না করতেছিলাম। আমি টেনশনের কারণে দুপুরেও খাইনি। আর না তো আমার স্বামী দুপুরের খাবার খেতে এসেছে, ও সে যে বাড়ি থেকে গেছে আর ফিরে আসেনি। এভাবে যখন সন্ধ্যা হলো, তখন আমার শাশুড়ি তাড়াতাড়ি করে আমার ঘরে এসে বলতে লাগলেন, বৌমা তাড়াতাড়ি করে কাপড় পরে নাও, আমাদের কোথাও যেতে হবে। আমি তো তোমাকে সকালে বলেছিলাম। আমি আমার শাশুড়িকে বললাম, এটা আপনি আমার সাথে কী ধরনের ইয়ার্কি করছেন? এই কাটা কাপড় পরে আমি কোথায় যাব? আমি এরকম কাপড় পরতে পারবো না। তিনি তাড়াতাড়ি করে একটা ফাটা ফাটা কাপড় বের করে আমার হাতে দিলেন আর বলতে লাগলেন, তাড়াতাড়ি করে এই কাপড়টা পরো, যেমনটি আমি বলছি সেটাই করো। আমি আমার শাশুড়ির দিকে অবাক চোখে তাকিয়ে রইলাম। আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না যে তিনি এটা কী ধরনের কথা বলছেন। আমি খুব অবাক আর আফসোসের সাথে আমার শাশুড়িকে বলতে লাগলাম, মা আমি এই কাপড় কীভাবে পরবো? তিনি একদমই রেগে গেলেন আর বলতে লাগলেন, তোমাকে একবার বললে বুঝতে পারো না তাই না?
এইসব আমি জানি না, শুধু তোমাকে যে রকম বলা হয়েছে তুমি সেই রকমই করো। আমি বাইরে তোমার জন্য অপেক্ষা করছি। তোমার কাছে শুধুমাত্র 10 মিনিট আছে, এই কাপড় পরার জন্য তাড়াতাড়ি করে তৈরি হয়ে নাও আর বাইরে চলে এসো। আমি নিজের শাশুড়ির কথা শুনে বাধ্য হয়ে গেলাম আর এই কাপড় পরার জন্য বাথরুমে চলে গেলাম। আমি খুব বাজেভাবে কান্না করতে লাগলাম যে এসব কি হচ্ছে আমার সাথে, কোনো কিছু আমি বুঝতে পারছি না। বিয়ের 1 মাস পরে আমার থেকে আমার সমস্ত খুশি ছিনিয়ে নেওয়া হয়েছে। আমি আমার শাশুড়ির ভয়ে তাড়াতাড়ি করে কাপড়টা পরে বাইরে বেরিয়ে এলাম। যখন আমি বাইরে এলাম তখন এটা দেখে আমি অবাক হয়ে গেলাম যে আমার স্বামীও সেখানে দাঁড়িয়ে আছে। আমি আমার স্বামীকে কান্না ভরা চোখে দেখলাম আর তার কাছে অভিযোগ করার মতো চেহারা বানিয়ে নিলাম। ও আমার কথা বুঝে নিল, কিন্তু ও কিছুই বলল না আর চুপচাপ দাঁড়িয়ে রইল। আমাকে দেখে আমার শাশুড়ি হাসতে লাগলো। যদিও আমি কান্না করে যাচ্ছিলাম, আমার শাশুড়ি আমার স্বামীকে বলল, রিপন তাড়াতাড়ি গিয়ে পট্টি নিয়ে আয়। আমি বুঝতে পারছিলাম না যে তিনি কোন পট্টির কথা বলছেন। আমি তো আমার স্বামী তাকে মাথা নাড়িয়ে না করে দিল, কিন্তু তারপরে যখন আমার শাশুড়ি তার দিকে ফিরে দেখলো তখন রিপন কালো রঙের একটা পট্টি নিয়ে এলো। আমার শাশুড়ি আমার দিকে তাকিয়ে বলল, এরকমভাবে কান্না করে চোখের জল মুছে নাও, এরকম কান্না করিও না, নিজের মুখের উপর হাসি নিয়ে আসো। আমি নিজেকে খুব কষ্টে কন্ট্রোল করলাম। আমার শাশুড়ি আমার মাথায় হাত রেখে আমাকে বললেন, শুনো। তারপর আমরা বাইরে চলে গেলাম। উঠানে যেতে আমার শাশুড়ি আমার চোখে সেই কালো রঙের পট্টি বেঁধে দিলেন। আমি বললাম, আপনি আমার চোখে কালো রঙের পট্টি কেন বাঁধছেন? আমার শাশুড়ি আমার কথার কোনো জবাব দিল না। তারপর আমার কাছে এসে কানে কানে বলতে লাগলেন, বৌমা তুমি এই পট্টি খুলবে না। যদি তুমি এই পট্টিটা খোলার চেষ্টা করো তাহলে তোমার স্বামী তোমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দিবে। আমি আমার শাশুড়ির মুখে এই কথা শুনে হতবাক হয়ে গেলাম আর আমাকে বাধ্য হয়ে তার কথা মানতে হলো। কেননা আমি আমার স্বামীকে পাওয়ার জন্য না জানি কত অসুবিধার মধ্য দিয়ে পার হয়েছি। আমার শাশুড়ি আমাদের বিয়ের জন্য রাজি হচ্ছিলেন না, এই কারণে এখন আমাকে নিজের শাশুড়ির সমস্ত কথা মানতে হবে। কাটার ফলে কাপড়ের বিভিন্ন জায়গায় ফুটো হয়েছিল আর এই ফুটো কাপড় পরে আমি কিভাবে বাড়ি থেকে বের হতে পারি? কিন্তু শাশুড়ির হুকুম মানা ছাড়া আমার কাছে আর কোনো রাস্তা রইল না। আমি ভগবানের নাম নিয়ে যাওয়ার জন্য রেডি হয়ে গেলাম। আমার শাশুড়ি আমাকে পায়ে হাঁটিয়ে কোথাও নিয়ে যাচ্ছিলেন। শাশুড়ি আমার হাত ধরেছিলেন, কেননা চোখে পট্টি বাঁধা থাকার কারণে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। অনেক দূর অবধি হাঁটার পর আমরা একটা জায়গায় এসে থামলাম। এখানে এসে আমার অনুভব হলো যে আমার আশেপাশে অনেক লোক আছে। আমি পরিষ্কার বুঝতে পারছি যে আমি কোনো ভিড়বহুল জায়গায় দাঁড়িয়ে আছি। কিছু সময় পরে আমার শাশুড়ি আমাকে বসতে বললেন। তার কথা শুনে আমি বসে পড়লাম, কেননা অনেকক্ষণ ধরে হাঁটতে হাঁটতে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছিল। না জানি আমার শাশুড়ি আমাকে কোন নরকে নিয়ে এসেছেন। এখানে বসার ঘণ্টাখানেক পরে আমার শাশুড়ি আমাকে আবার যাওয়ার জন্য বললেন আর এরপরে আমরা আবার অন্য জায়গায় এসে পড়লাম। এখানেও চারদিক থেকে লোকের ঘম ঘম আওয়াজ আসছিল। এই জায়গাতে চারদিক থেকে গাড়ির এত জোরে জোরে আওয়াজ আসছিল যে আমি আমার কানে হাত রেখেছিলাম। আমার শাশুড়ি আমাকে আগেই বলেছিলেন যে তুমি কোনো কথা বলবে না, এই কারণে আমি তার কথা মতো আমার মুখ বন্ধ করে রেখেছি। এখানেও আমার শাশুড়ি আমাকে মাটিতে বসতে বললেন, তাই আমি বসে পড়লাম। আমি তো কিছুই বুঝতে পারছিলাম না যে শাশুড়ি কেন আমাকে মাঝ রাস্তায় বসিয়ে রেখেছেন। আমি বুঝতে পারছি যে আমার শাশুড়ি আমাকে কোনো পাবলিক প্লেসে নিয়ে এসেছেন আর আমি নিশ্চিত যে আমার সাথে যা কিছু হচ্ছে ভালো হচ্ছে না, কিন্তু আমি শাশুড়ি ভয়ে কিছুই করতে পারছিলাম না। আমরা সেখানে ঘন্টা দুয়েক কাটিয়ে আবার চলতে শুরু করলাম। আমি ভালোভাবে আওয়াজ শোনার চেষ্টা করলাম যাতে আমি বুঝতে পারি যে আমি কোথায় এসেছি। এটা তো নিশ্চিত যে এটা কোনো রাস্তা ছিল, কিন্তু কোন রাস্তা সেটা বুঝতে পারলাম না। এরপরে যখন আমি বাড়িতে পৌঁছালাম তখন আমার শাশুড়ি আমার চোখ থেকে পট্টি সরিয়ে দিলেন আর তারপরে আমাকে আমার ঘরে যাওয়ার জন্য বললেন। আমি ঘরে এসে দেখলাম যে আমার স্বামী নিজের মাথা নিচু করে বিছানায় বসে আছে। আমিও গিয়ে বিছানায় বসলাম। আমি খুব বেশি ক্লান্ত হয়ে গেছিলাম বলে কিছু সময় পরে শুয়ে পড়লাম। আমি আমার স্বামীর সাথে কোনো কথা বলিনি, কেননা আমি ওর উপরে খুব বেশি রেগেছিলাম। আমি শোয়ার সাথে সাথে ও আমার পা চাপতে শুরু করে দিল। আমিও এরকম ব্যবহার দেখে হতভম্ব হয়ে গেলাম। আমি রিপনকে আমার পা চাপতে নিষেধ করলাম না, কেননা আমার পায়ে খুব ব্যথা করছিল। ও
ওর পা চাপাতে কিছুটা আরাম অনুভব হচ্ছিল। যখন আমার স্বামী বুঝতে পারলো যে আমি ওর সাথে কথা বলছি না, তখনও বলতে লাগলো, মিতা, আজকে যা কিছু হয়েছে তার জন্য আমি খুব লজ্জিত। কালকে আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাব, তুমি নিজের ইচ্ছা মতো কাপড় কিনে নিও। আমি আমার পা পিছন করলাম আর ওকে বলতে লাগলাম, যাতে তোমার মা আবারও আমার কাপড় কাটতে পারে। আমার কথা শুনে আমার স্বামী নিজের মাথা নিচু করে রইল। আরও বলতে লাগলো, মিতা, তুমি আরাম করো, তোমার বিশ্রামের খুব দরকার, তোমার পায়ের দিকে এগিয়ে দাও, আমি মালিশ করে দিই। আমি বললাম, তোমার সহানুভূতির কোনো দরকার নেই আমার। এই সময় আমি নিজের স্বামীর দিকে কোনো কথা বলতে চাইছিলাম না। আমার সবচেয়ে বেশি রাগ রিপনের ওপর হচ্ছিল, কারণ ওর মা আমার সাথে যা ইচ্ছে তাই করছিল, কিন্তু ও কিছু না বলে চুপচাপ নিজের মায়ের কথা মেনে নিয়েছিল। আমি ঘুমানোর জন্য নিজের চোখ বন্ধ করে নিলাম আর কিছু সময়ের মধ্যেই ঘুমিয়ে গেলাম। খুব বেশি ক্লান্ত ছিলাম বলে তাড়াতাড়ি ঘুম এসে গেছিল। ঘন্টা দুয়েক পরে আমার ঘুম ভেঙে যায়, কেননা খাবার খাইনি বলে আমার খুব খিদে পাচ্ছিল। আমার স্বামী আর শাশুড়ি মিলে আমার জন্য সমস্ত সুখ কেন জানি ছিনিয়ে নিয়েছে, কিন্তু আমি কি জানতাম যে এটা তো সবে শুরু, এরপরে আমার আরও কঠিন সময় আসতে চলেছে। পরের দিন নিজের অফিস থেকে ছুটি নিয়ে আমাকে জোর করে মার্কেটে নিয়ে গেল, কিন্তু আমি চুপচাপ এক জায়গায় বসে রইলাম আর আমার স্বামী নিজের পছন্দ মতো আমার জন্য দুটো কাপড় কিনলো। আমরা শপিং করে বাড়িতে আসার পরে আমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল। ও যাওয়ার সময় আমাকে বলেছিল, তুমি আরাম করো, আমি আমার এক বন্ধুর সাথে দেখা করে আসি। আমার শাশুড়ি আমাকে নিজের ঘরে ডেকে খুব সুন্দরভাবে জিজ্ঞেস করলেন, কোথায় গিয়েছিলে তোমার নিজের স্বামী? আমি তাকে বললাম যে আমি রিপনের সাথে শপিং করতে গিয়েছিলাম। আরও কিছু এদিক ওদিকের কথা বলার পর তিনি আমাকে বলেন, বৌমা, তুমি তো জানো রিপনের জন্য বড় বড় ঘর থেকে সম্বন্ধ আসছিল। আমার ছেলের পিছনে অনেক মেয়ে পাগল ছিল, কেননা ও দেখতে এতটাই স্মার্ট আর হ্যান্ডসাম, কিন্তু আমার ছেলে বলল তো তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করবে না, আর তাই আমি রাজি হয়ে গেছিলাম। এই কারণে তোমাকে আমি নিজের ছেলের কাছে মাথা পেতে নিতে হয়েছে। কিন্তু তুমি আমার বাহানা দেখিয়ে নিজের সুন্দর জীবন নষ্ট করো না, নিজের স্বামীর সাথে হাসি খুশিভাবে জীবন কাটাও। আমি লক্ষ্য করছিলাম যে রিপনের প্রতি তোমার মুড ঠিক নেই, ও তোমাকে খুব ভালোবাসে। আর দেখো, তোমার রাগ কমানোর জন্য ও তোমাকে শপিংয়ে নিয়ে গেল। শাশুড়ির কথা আমার ঠিক মনে হয়েছিল যে, তাই ভাবলাম ঠিক আছে, চলো, যা হওয়া তা হয়ে গেছে, আমাকে নিজের স্বামীর সাথে ভালোভাবে থাকতে হবে। রিপনকে বেশি বিরক্ত করা ঠিক না, এরকম যেন না হয় যে ও আমার উপরে বিরক্ত হয়ে অন্য কোথাও নিজের মন দিয়ে বসে আছে। ওই বেচারাও তো আমাকে বিয়ে করার জন্য অনেক স্যাক্রিফাইস করেছে। আমি শাশুড়ির কথা শুনে নিজের ঘরে চলে এলাম আর নিজের স্বামীর ফিরে আসার অপেক্ষা করতে লাগলাম। কিছু সময় পর আমার স্বামীও এসে গেল। আমি ওকে বললাম, রিপন, আই এম সরি, আমি আমার ভুলের জন্য তোমার কাছে ক্ষমা চাইছি, কিন্তু তোমাকে আমার কাছে একটা প্রতিজ্ঞা করতে হবে। আমার কথা শুনে রিপন খুশি হয়ে বলতে লাগলো, হ্যাঁ, যা হুকুম করবে। আমি রিপনকে বললাম, যেটা তোমার মা আমার সাথে করেছে তুমি আমার কাছে প্রতিজ্ঞা করো, এরকম যেন আর কখনো না হয়। রিপন নিজের মাথা নাড়িয়ে দিল আর বলতে লাগলো, আমি পুরো চেষ্টা করব, এরকম কিছু যেন না হয়, যাতে তোমার অসুবিধা হয়। হঠাৎই আমার দিকে তাকিয়ে বলল, মিতা, তুমি তো জানো আমার মা কিছুটা রাগী আর জেদি, আমাকে তার কথা মতো চলতে হয়। কিন্তু আমার মা মনের দিক থেকে খারাপ না, তিনি খুব ভালো, তাই তো আমার খুশির জন্য তিনি তোমার সাথে আমার বিয়ে মেনে নেন, যদিও তিনি প্রথমে আমার বিয়ের জন্য রাজি ছিলেন না, শুধুমাত্র নিজের ছেলের খুশির জন্য রাজি হয়ে যান। রিপন বলল, তোমাকে সমস্ত খুশি দেওয়ার চেষ্টা করব। নিজের স্বামীর মুখে একথা শুনে আমি খুব খুশি হয়েছিলাম। ওর ইশারা নিজের মায়ের ব্যাপারে কোন দিকে যাচ্ছিল। যাই হোক, এখন আমি সমস্ত কিছু সময়ের উপরে ছেড়ে দিলাম। আমি জানতাম যে সময়ের সাথে সাথে আমি সব কিছু জেনে যাব। নিজের স্বামীর সাথে সারাদিন সুন্দর সময় কাটানোর পর বিকেলবেলা আমি আমার দুই ননদের ঘরে গিয়ে বসলাম আর ওদের সাথে এদিকে ওদিকের কথা বলতে বলতে ব্যস্ত হয়ে গেলাম। কিছু সময় পরে ওদের সাথে কথা বলে যখন আমি নিজের ঘরে ফিরলাম, তখন এটা দেখে আমি হতভম্ব হয়ে গেলাম যে আমার নতুন কাপড়ও কাটা ছিল। এইসব দেখে আমার খুব বেশি রাগ হয়েছিল। আমি তো ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে, কিন্তু এটা আমার মনে বলছিল। সন্ধ্যাবেলা আবার আমার শাশুড়ি আমার ঘরে এলেন আর বললেন, এর মধ্যে একটা কাপড় তাড়াতাড়ি করে পরে রেডি হয়ে নাও।
আমাদের যেতে হবে। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে আমার শাশুড়ি আমার সাথে এরকম কেন করছে। আমি তার কথা মতো তাকে কোনো প্রশ্ন করলাম না, চুপচাপ ওই কাপড় পরে নিলাম। আমার শাশুড়ি হেসে আমার চোখে সে কাল রঙের পট্টি বেঁধে দিলেন আর বললেন, যেদিনে তুমি এই পট্টি খোলার চেষ্টা করবে সেদিনে আমি আমার ছেলেকে দিয়ে তোমাকে ডিভোর্স দেওয়াবো। তুমি তো জানো আমার ছেলে আমার সমস্ত কথা মেনে নেয়। শাশুড়ির কথা শুনে আমি শকড হয়ে গেলাম। এরপরে শাশুড়ি আমার চোখে সেই পট্টি বেঁধে দিলেন আর বাইরে নিয়ে এসে বলতে লাগলেন, এখন আমার সাথে চলো। তাড়াতাড়ি করে আমার হাত ধরে আমার ননদকে চিৎকার করে বললেন যে দরজা বন্ধ করে দে। আমি চুপচাপে রইলাম, কারণ আমি জানতাম আমার কোনো কিছু বলাতেই কোনো লাভ হবে না। আমরা দুজন শাশুড়ি বৌমা আজকে আবার পায়ে হেঁটে যাচ্ছিলাম। কালকেও পায়ে হেঁটে গেছি, এই কারণে আমার পা এখন থেকে ব্যথা করছে। আমি চোখে জল মুছছি আর শাশুড়ির কথা মতো চলছি। এখন আমি অনুভব করতে পারছি যে রিপনকে বিয়ে করে খুব বড় ভুল করে ফেলেছি। যদিও আমার প্যারেন্টস আমার বিয়ে অন্য কোথাও দিতে চাইছিল, এখন যেহেতু এই বিষয়ে নিজের ইচ্ছায় জেদ করেছি, তাই আমাকে এই বিষয়ে যে কোনো প্রকারেই টিকাতে হবে, কারো কাছে কোনো কিছু বলা যাবে না। এখন আমার বিয়ের দিন মায়ের কথাগুলো মনে পড়ে গেল। মা বলেছিলেন যে মিতা, তোর জেদের কারণে আমরা এই ছেলের সাথে তোর বিয়ে দিচ্ছি, না হলে তোর জন্য যে ছেলে আমরা দেখেছিলাম সেই ছেলে খুব বড়লোক আর তাদেরকে ফ্যামিলিও খুব ভালো, তুই সেখানে সবসময় খুশি থাকতি। এখন যেহেতু তুই নিজের ইচ্ছা বিয়ে করছিস, তাই তোকে নিজের লাভ ম্যারেজকে টিকিয়ে রাখতেই হবে, কেননা 90% ক্ষেত্রে লাভ ম্যারেজ সাকসেসফুল হয় না। মায়ের এই কথা শুনে আমি তাকে বলেছিলাম যে রিপন আমাকে খুব ভালোবাসে আর আমি তোমার সাথে এই ব্যাপারটা নিয়ে শর্ত লাগাতে পারি যে আমার বিয়ের অ্যারেঞ্জ ম্যারেজ থেকে ভালো কাটবে। আমার সুইসাইডের চেষ্টার কারণে আমার প্যারেন্টস আর রিপনের মা আমার আর রিপনের বিয়ে মেনে নিয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে আমার ভাগ্য খুলে গেছে, কিন্তু আমি কি জানতাম যে আমার ভাগ্য খুলেনি, বরং আমার জীবন এইভাবে খারাপ হয়ে যাবে। আমি এখন মনে মনে পস্তাচ্ছিলাম যে আমি আমার প্যারেন্টসদের ইচ্ছা মতো সেই ছেলেকে বিয়ে করা উচিত ছিল, কিন্তু আমার ভাগ্য মনে হয় এইসব লেখা ছিল। আমরা আবার কালকের মতো সেই জায়গাতেই পৌঁছে গেলাম। সেখানে চিৎকার আর চেঁচামেচি ছিল। 2-3 ঘন্টা এভাবে ওদিক ওদিক ঘুরতে ঘুরতে কেটে গেল। আমার শাশুড়ি আমাকে কখনো বসতে বলতেন, আবার কখনো বলতেন উঠে দাঁড়িয়ে পড়ো, আর এর সাথে এটাও বলতেন যে কথা একদমই বলবে না। ব্যাস আমি যেরকম বলছি সেরকমই করতে থাকি। 2-3 ঘন্টা পরে আমরা নিজেদের বাড়িতে ফিরে এসে ঘরে ঢুকতে আমার স্বামী আমার পা চাপতে শুরু করে দিল, কিন্তু আমি মনে শান্তি পাচ্ছিলাম না। আমি মনে মনে ভাবছি, না জানি কতদিন আমার সাথে এসব চলবে। আমি আমার স্বামীকে জিজ্ঞেস করলাম, তোমার মা আমার সাথে এসব কিছু কেন করছেন? কিন্তু আমার স্বামী চুপ করে রইল। তাই আমি মনে মনে ভেবে নিলাম যে সত্যিটা আমার নিজেকেই জানতে হবে। আমি রাতে শুয়ে শুয়ে প্ল্যানিং করলাম। সকালবেলা আবার আমার স্বামী আমাকে বলল যে চলো আমি তোমাকে শপিংয়ে নিয়ে যাচ্ছি। আমি আজকে আমার স্বামীকে শপিংয়ের জন্য না করে দিলাম আর শাশুড়িকেও বললাম, মা সন্ধ্যাবেলা কোন সময় আমাকে আপনার সাথে যেতে হবে? আমার এই কথা শুনে শাশুড়ি খুশি হয়ে বলেন, সন্ধ্যা 6টার সময় তুমি একদম রেডি হয়ে থাকো। সারাদিন পার হওয়ার পরে যখন সন্ধ্যা 6টা বাজলো, তখন আমি সে পুরানো কাটা কাপড়টার মধ্য থেকে একটা কাপড় বের করে পরে রেডি হয়ে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে এলাম। তখনই আমি নিজের স্বামীর সাথে কথা বলার আওয়াজ পেলাম। ও নিজের মাকে বলছিল যে মা প্লিজ তুমি মিতার সাথে এসব কিছু করো না, কিন্তু আমার শাশুড়ি আমার স্বামীর কোনো কথা না শুনে আমার চোখে পট্টি বাঁধতে এলেন। তখনই হঠাৎ আমি আমার শাশুড়িকে বললাম, দাঁড়ান মা, এই চপ্পলে আমার পায়ে খুব ব্যথা হয়, আমি অন্য চপ্পল পরে আসছি। আমার শাশুড়ি বললেন, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি এসো। আমি আমার চোখে বাঁধা পট্টি হাত দিয়ে খুলে হাতে করে নিয়ে নিজের ঘরে ঢুকলাম। আমি তাড়াতাড়ি করে কাঁচি বের করে পট্টিতে এমনভাবে ফুটো করলাম যাতে এই ফুটো দিয়ে আমি দেখতে পাই, কিন্তু বাইরে থেকে যেন কেউ বুঝতে না পারে। আমি তাড়াতাড়ি করে কাজ শেষ করে অন্য চপ্পল পরে বাইরে বেরিয়ে এলাম। এরপর আমি শাশুড়ির সামনে নিজে চোখে পট্টিটা বেঁধে নিলাম। আজকে আমি সব কিছু দেখতে পাচ্ছি। তারপরেও আমি আমার শাশুড়ির হাত ধরে হাঁটতে লাগলাম। আমার শাশুড়িও চুপচাপ আমার হাত ধরে চলছিলেন। এইভাবে চলতে চলতে রাস্তার এক কোণে আমার শাশুড়ি আমাকে বসিয়ে দিলেন, কিন্তু সেখানে বসার পরে আমার সাথে এমন কিছু হলো যেটা দেখে আমার হুঁশ উড়ে গেল। আমার শাশুড়ির হাতে একটা বোর্ড ছিল, কিন্তু ওই বোর্ডে কি লেখা ছিল সেটা আমি দেখতে পাইনি। সে বোর্ডটা আমার শাশুড়ি আমার সামনে রেখে দিলেন, আর একটা বাটিও আমার সামনে রেখে দিলেন। আমি বসার 5 মিনিট পরে এক এক করে লোক আসছিল
আর এই বাটিতে পয়সা দিয়ে চলে যাচ্ছিল। আমার শাশুড়ি এতটাই চালাক ছিলেন যে তিনি বাটির মধ্যে একটা কাপড় রেখে দিয়েছিলেন, যাতে কেউ বাটির মধ্যে খুচরা পয়সা পেলে তাহলে তার আওয়াজ আমার কান অবধি পৌঁছাবে না, আর আমি বুঝতে না পারি আমার সামনে কোনো পাত্র আছে যার মধ্যে খুচরো পয়সা ফেলা হচ্ছে। কিছু লোক সে বাটিতে পয়সা দিচ্ছিলেন, আবার কিছু লোক নোট দিচ্ছিলেন। এভাবে অনেক টাকা জমা হয়ে গেলে এরপরে শাশুড়ি আমাকে সে জায়গা থেকে উঠিয়ে নিয়ে এলেন। এখানেও কিছুটা সেরকমই হলো। আরেক জায়গায় নিয়ে গেলেন। আমার শাশুড়ি আবার আমাকে বসার জন্য বললেন। এরপরে আমি আবার বসে গেলাম। তার মানে এই যে আমার শাশুড়ি আমাকে ভিখারিনী সাজিয়ে রেখেছেন। এভাবে প্রায় 2-3 ঘন্টা পরে আমার শাশুড়ির কাছে অনেক টাকা জোগাড় হয়ে গেল। এরপরে তিনি আমাকে নিয়ে বাড়িতে এলেন। বাড়িতে আসার সাথে সাথে আমি ভেবে নিলাম যে আমি এইসব কিছু আর সহ্য করব না। তাই বাড়ির মধ্যে প্রবেশ করার সাথে সাথে আমি আমার নিজের চোখ থেকে পট্টি সরিয়ে নিলাম। বাড়িতে আমার স্বামীও উপস্থিত ছিল। আমার শাশুড়ি আমার এই ব্যবহার দেখে রেগে গেলেন, আর তিনি বললেন, তোমার এত তাড়াতাড়ি চোখের পট্টি সরানোর কী দরকার? তুমি জানো তো তোমার চোখ থেকে শুধুমাত্র আমি পট্টি সরাতে পারি। আমি আমার শাশুড়িকে বললাম, আজকে আপনি আমাকে দিয়ে কত টাকা ইনকাম করেছেন? আমার কথা শুনে আমার শাশুড়ি অবাক হয়ে গেলেন। আমাদের দুজনের কথা শুনে আমার স্বামী বাইরে বেরিয়ে এলো। আমি আমার স্বামীকে বললাম, তাহলে তুমি এতদিন থেকে আমার কাছে এই কথাটাই লুকাচ্ছিলে যে তোমার মা তোমার স্ত্রীকে রাস্তার উপর দাঁড় করিয়ে ভিক্ষা করে। আজকে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে গেছি যে আমার সাথে কি হতো। আমার শাশুড়ি বলতে লাগলেন, চুপ হয়ে যাও, এরপর আর একটা কথাও বলবে না। আমি আমার শাশুড়িকে বললাম, আজকেও আপনি আমাকে এই হুমকি দেবেন তো? যদি আমি আপনার কথা না মানি তাহলে আপনি আমাকে আমার স্বামী থেকে ডিভোর্স দেওয়াবেন আর বাড়ি থেকে বের করে দিবেন। আমি বললাম, আজকে আমি সমস্ত সত্যিটা জেনে গেছি। আজ আর আপনি আমার কাছে কোনো কিছু লুকাতে পারবেন না। তাই আমি নিজেই এই বাড়ি ছেড়ে চলে যাব, কারণ আমি ভিখারিনী হয়ে জীবন কাটাতে পারবো না। আমার বাবা যদিও গরিব, কিন্তু কখনোই তারা আমাকে দিয়ে এরকম কাজ করানোর কথা ভাবতেও পারবেন না। আমার স্বামী আমার কথা শুনে ঘাবড়ে গেল, আরও বলল, প্লিজ মিতা, আমাকে ছেড়ে যেও না। আমি তোমাকে সব কিছু সত্যি সত্যি বলছি। তুমি প্লিজ একটু ধৈর্য ধরো, আমার সমস্ত কথা শুনো। এরপর আমার স্বামী বলতে লাগলো যে আমার মা আমার জন্য আগে নিজের বান্ধবীর মেয়ের সম্বন্ধ ঠিক করে রেখেছিল, কিন্তু আমি তোমাকে ভালোবাসতাম আর তোমাকে বিয়ে করতে চাইতাম। যখন আমার মা তোমার ব্যাপারে জানতে পারে তখন তিনি আমাকে পরিষ্কার নিষেধ করে দিয়েছিলেন যে সে তোমার সাথে বিয়ে কখনোই আমার হতে দিবে না। আর এদিকে তুমি আমাকে সুইসাইড করার হুমকি দিলে। আমি আমার মাকে রাজি করানোর জন্য অনেক চেষ্টা করলাম, কিন্তু তিনি রাজি হলেন না। কিন্তু মা আমাকে বললেন যে একটা শর্তে আমি তোর সাথে এই মেয়ের বিয়ে দিব। আমার মা জানতে পেরে গেছিল যে তুমি একটা গরিব পরিবারের মেয়ে, তাই তুমি আমাদের বাড়িতে বেশি কিছু নিয়ে আসবে না। আমার মায়ের বান্ধবী খুবই বড়লোক। তারা যৌতুক হিসাবে আমাকে একটা গাড়ি, এক বাংলা আর ব্যবসা করার জন্য 50 লাখ টাকা দিতে চেয়েছিলেন। কেননা আমার কাঁধে দুটো বোনের বিয়ের বোঝা। আমি কি করব? আমি চাকরি করে খুব বেশি ইনকাম করতে পারছিলাম না যে বিয়ের পরে যে সে তোমার সাথে এসব করবে যাতে তোমাকে দিয়ে ভিক্ষা করিয়ে তার বান্ধবীর মেয়েকে বিয়ে না করার ক্ষতিপূরণ উসুল করতে পারে আমার থেকে, সেটা সে জেনে নিয়েছে। তাই তো তিনি এই বোর্ডের উপরে লিখে রেখেছিল যে আমি বোবা আর অন্ধ, দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন। লোকজন এই বোর্ড পড়ার পর তোমাকে অন্ধ, বোবা আর গরিব মেয়ে ভেবে পয়সা দিয়ে চলে যেত। আমার মা নিজের মুখ লুকিয়ে নেয় যাতে কেউ তাকে চিনতে না পারে। আমার শাশুড়ি চুপচাপ দাঁড়িয়ে আমার কথা শুনছিলেন। আমি আমার শাশুড়ির কাছে গিয়ে তাকে বললাম, আমি সব সময় আপনাকে নিজের ভাইয়ের মতো ভেবেছিলাম, কিন্তু আপনি আমার সাথে এরকম করলেন। যদি আপনি আমাকে নাই পছন্দ করতেন তাহলে আমাকে বলে দিতেন, কিন্তু আপনি আমার সাথে এসব করা একদমই উচিত হয়নি। রিপন বলল, আমি মাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কেননা আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে এই অবস্থায় দেখতে পারছিলাম না, কিন্তু মায়ের শর্তের কারণে আমি বাধ্য হয়ে গেছিলাম। আমি আগে তোমাকে বিয়ে করতে চাইতাম না, কারণ আমি খুব সামান্য বেতনে চাকরি করতাম। না আমি তোমাকে বোঝাতে পেরেছিলাম, না আমি আমার মাকে বোঝাতে পেরেছিলাম। আমি তোমাদের দুজনের মাঝে ফেঁসেছিলাম। আমি না তোমাকে ছাড়তে পারতাম, না নিজের মাকে ছাড়তে পারতাম। আমি রিপনকে বললাম, রিপন, এতে তোমার কোনো দোষ নেই, কেননা একজন পুরুষ নিজের মা আর স্ত্রীর হাতে বাধ্য হয়ে যায়, তখন তার নিজের জীবনটাকে বোঝা বলে মনে হয়।
আমি তোমার ফিলিংস বুঝতে পারছি। আমি আমার শাশুড়িকে বললাম, আপনি চান যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাই, আর আপনার বাড়িতে ওই বড়লোকের মেয়ে আসুক যে নিজের সাথে করে অনেক যৌতুক নিয়ে আসবে? ঠিক আছে, আপনি আপনার ছেলের বিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী দিতে পারেন। আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, কিন্তু মনে রাখবেন যেটা আপনি আমার সাথে করেছেন এরকম আপনার মেয়েদের সাথেও একদিন অবশ্যই হবে। কেননা ভগবানের বিচারে দেরি হতে পারে, কিন্তু ভুল হবে না। যে দুনিয়াতে যেরকম কাজ করবে সে সেরকম সাজাও পাবে এই দুনিয়াতে বসে। এই বলেই আমি সামনে এগিয়ে গেলাম। আমার শাশুড়ি হয়তো অনুভব করেছিলেন যে তারও দুটো মেয়ে আছে, যদিও তার মেয়েদের সাথে কেউ এরকম করে তাহলে সে সহ্য করবে কিভাবে। আমার শাশুড়ি যখন দেখলেন আমি আমার জিনিসপত্র প্যাক করে নিয়ে দরজা অবধি এসে গেছি, তখনই তিনি আমার হাত ধরে নিলেন এবং বলতে লাগলেন, বৌমা আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পেরেছি যে কাউকে এতটা বাধ্য করা উচিত নয়। তুমি আজকে আমার মেয়েদেরকে নিয়ে যে অত বড় কথা বললে, এই জন্য হয়তো আমি তোমাকে বাধ্য করে দিয়েছিলাম। তুমি খুব ভালো মেয়ে, আমি খুব লজ্জিত আমার এই ভুলের জন্য। তুমি আমাকে ক্ষমা করে দাও। আমার শুধু এই সংসারে খরচ আর নিজের মেয়েদের বিয়ের চিন্তা ছিল। ছেলের ইনকাম এত কম যে আমি কিভাবে এসব করব, এই দুশ্চিন্তাতেই আমি এসব করে ফেলেছি। আমি আমার শাশুড়িকে বললাম, আপনি চিন্তিত হবেন না, আপনার মেয়েদের বিয়ে ধুমধাম করে হবে। আমি পড়াশোনা জানি, আমি আর রিপন চাকরি করে দুজনে মিলে সংসার চালাবো, আর আপনার 2 মেয়েরও বিয়ে দিব। আমার শাশুড়ি আমার কথা শুনে খুব খুশি হলেন। আমি তাকে আর বেশি কথা বলে দুঃখ দিতে চাইলাম না, এই কারণে আমি তাকে ক্ষমা করে দিচ্ছি। কেননা তিনিও একজন মা, তার নিজের মেয়েদের নিয়ে দুশ্চিন্তা ছিল। আমি আমার শাশুড়িকে যা বলেছিলাম সেটা করেও দেখিয়েছিলাম। এখন রিপন আর আমি মিলে খুব সুখে আছি। আমরা খুবই ইনকাম রোজগার করে সংসার ভালোভাবে চালাচ্ছি। তিনি আমার সাথে যা করছেন তার জন্য তিনি সবসময় লজ্জিত থাকতেন। এখন আমার জীবন আমার স্বামী আর শাশুড়ির সাথে খুব সুন্দরভাবে কাটছে। আর তো তার ভগবান, আমার ভগবান আমাদেরকে একটা মেয়ে দিয়েছে। শাশুড়ি সব সময় খেলতে থাকে আমার মেয়েকে নিয়ে। শাশুড়ি এখন আমাকে খুব ভালোবাসে। আমি আমার সংসার অনেক সুখী শান্তিতে করছি। সবাই দোয়া করবেন আমার জন্য। বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে যাবে প্লিজ। আর পরবর্তী গল্পের জন্য অপেক্ষায় থেকো। আমাকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো সাথে সাথে সাবস্ক্রাইব করে বেল আইকন চেপে রাখো। যখনই আমি কোনো ভালো গল্প আপলোড করব সাথে সাথে তোমার কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যাবে। আজ তাহলে আল্লাহ হাফেজ।